আমি এক জায়গায় গেছি, একটা লিফটে উঠেছি, একজন মিড লেভেলের পুলিশ অফিসার উঠছে, আমাকে জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন, চিনছে? আমি বললাম ভালো আছি, আপনি কেমন আছেন, আপনি কোথায় আছেন? সে বলল। আমি বললাম আপনি তো ভালোই আছেন। ভালো তো থাকবো কি করে ভাই, সিনিয়ররা যা বলে সেটাই তদন্ত রিপোর্ট, আর সরকার যা চায় সেটা বিচারের রায়। এখন বলেন কেমন আছে? কারণ যে আপনি এটি বুঝলাম আপনার সৎ পুলিশ আছেন। এই তো এখন আমার বক্তব্য হচ্ছে এই যে এটাকে আপনি সৎ কেন বলছেন? না, ওই লোকটা তার বসদের কথা না শুনে যদি সে অরিজিনাল রিপোর্টটা দিত তাহলেই তাকে আপনি সৎ বলতেন। আপনি তো তাকে বলতেন অরিজিনাল রিপোর্ট দিলে তো সৎ না, মেরুদণ্ডহীন বলতে পারেন তাকে। না, তার চাকরি থাকবে না। তাহলে তো সৎ হলো না, না ওবিডিয়েন্ট হলো বসদের। ওই তো যেভাবে তাকে তো আমরা সৎ বলতে পারি না। যেভাবে ব্যাখ্যা দেন, বিষয়টা হলো যেটা হচ্ছে, অর্থাৎ ফিল্ড লেভেলে এটা নাই। অর্থাৎ প্রধানমন্ত্রী যেটা বলেছেন এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। অন্য দেশে দেখেন, অন্য দেশে তো গেছি, সেখানে পুলিশ দিয়ে তো এরকম আমাদের দেশে যে সন্দেহ করে। আমি ছাত্র জীবনে ইউনিভার্সিটিতে দেখছি, বাথরুমে এক নারীর গলার চেন হারিয়ে গেছে, আর সে এশিয়ান লোক খোঁজে, বাথরুম খোঁজে না, এশিয়ান লোক খোঁজে। আমাদের ওই সময়, আমি তখন এটা বলতেছি স্বাধীনতার জাস্ট ইমিডিয়েট। কোন ইউনিভার্সিটিতে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ফার্স্ট ব্যাচে ছিলাম। তো যাই হোক, এই জন্য আমি বলি যে আমাদের দেশে এখন দেখেন পুলিশ কিন্তু এখনও, পুলিশের কাছে যে প্রত্যাশা, এটা কিন্তু এখনও আমরা রেস্টোর করতে পারি নাই। আমরা অনেক সময় বলি যে পুলিশকে এরকম আক্রমণ করা হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। আসলে পুলিশের ওই যে যেটা হাসনাত আবদুল্লাহ বলছে না, এটা ম্যানেজ করেই চলতেছে এখন। কিন্তু 17 বছরে যেটা ছিল পুলিশের, যেভাবে চলতে বলা হয়েছে, সে জায়গা থেকে রাতারাতি কি পরিবর্তন সম্ভব? যতই আপনি আন্তরিকতা দেখান না, রাতারাতি পরিবর্তন দরকার নাই। তাহলে আমি যদি মনে করি, অনেক দেশে তো আপনার দুর্নীতির জন্য মৃত্যুদণ্ড আছে, আইন আছে, আমাদের দেশে আইন করে না কেন? আপনি বলেন, আমি উদাহরণ দিই, যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তখন কিন্তু অ্যাসিড থ্রোয়িং খুব মহামারী আকার ধারণ করেছিল। তিনি আইন করলেন, ক্যাপিটাল পানিশমেন্ট রাখলেন, প্রয়োগ করলেন, এখন নাই। তো আইন যদি করা হতো তাহলে কিন্তু এই র্যাম্পেন্ট দুর্নীতিটা এতটা অন্তত পক্ষে ভয়ে হলেও কিছু কমে আসতো আস্তে আস্তে। আর দ্বিতীয়ত, আমরা যখন পড়েছি, দেখেন আমি একটু আগে আকবর হোসেনের সাথে কথা বললাম, আগে তো মানুষের গায়ে কাপড় ছিল না, গেঞ্জি ঘাড়ে নিয়ে যেত, স্যান্ডেল হাতে করে নিয়ে যেত, কিন্তু তাদের ভিতরে মমত্ববোধ ছিল, কষ্ট ছিল না, এত লোভ ছিল না। এখন তো প্রত্যেকটা মানুষ ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে, যার যার মতো আখের গোছাতে চায়। আমরা তো 55 বছর পড়লো, দেশ জাতি গঠন করার চেষ্টা করলাম না তো। 12 থেকে 13 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, ইংরেজি, বাংলা, এইসব মিলেটিলা, এবং সব জায়গায় মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে কোনো জাতীয় ইস্যুতেও আমরা একমত হতে পারি নাই। আগে আমাদের সময় আদর্শ লিপি পড়তাম, যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে কানারে কানা কহে না মনে কষ্ট, ইত্যাদি ইত্যাদি। এখন তো নাই, এখন তো উল্টাটা হয়েছে, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। সুতরাং আমাদের যে মানুষ গড়ার জন্য যে প্রচেষ্টা, সেটা তো হয় নাই কখনো। আমরা এখনো দেখেন যে সরকার, যে এখন তো ধরেন একটা অভ্যুত্থানের পরে সরকার আসছে, এখন তো প্রত্যাশা এই সরকারের উপরে অনেক বেশি। এখন ধরেন বিলেতে থেকে আসছে 17 বছর প্রধানমন্ত্রী, আমি তাকে বলি বিলেতি বাংলাদেশি, ওনার বিলেতি কালচার আছে, কিন্তু উনি এসে বাংলাদেশের মাটিতে আমার মনে হয় যে উনি কাজ করার মতো লোক পাচ্ছে না, লোক তার পক্ষে কম। তিনি যে সার্কেলটা তৈরি হয়েছে, ওই সার্কেলগুলো তো আমি তো অনেকে চিনি, আমার কাছে তো পছন্দ হচ্ছে না। আমার কাছে অনেকেই মনে হচ্ছে দুর্নীতিবাজ এবং গুপ্ত জামাত, এগুলা ওনার পাশে। নাইলে আপনি বলেন, অনেক কিছু বলে প্রধানমন্ত্রী, বলে যেটা গুগল ঘাটলেই পাওয়া যায়। এটা তো নিশ্চয়ই কেউ সাপ্লাই দেয়, তাকে পরামর্শ দেয়, এগুলো বলাইলে ইয়ে হয় না। তার তো আন্তরিকতার ঘাটতি নাই। কিন্তু একটা দেশ তো এক ব্যক্তি চালাতে পারে না, একটা গ্রুপ লাগে। আর গণতন্ত্রের তো একটা কালেকটিভ লিডারশিপ, সেই কালেকটিভ লিডারশিপ তো তৈরি হয় নাই। সুতরাং কী করবেন? আজকে পুলিশের কনফারেন্স হয়েছে, সেখানে তো আমি দেখছি বড় বড় গডফাদার ওখানে ছিল, আমি চিনি তো। আপনি কেমনে দুর্নীতি নির্মূল করবেন? যার উপরে ভরসা করে করবেন সেই তো করে ওইটা। সুতরাং এটা আমার কথা হচ্ছে, প্রথম যেটা দরকার, আমি কিন্তু লিখছিও যে দুর্নীতি হচ্ছে বাংলাদেশের এখন সবচেয়ে বড়, মানে উন্নয়নের জন্য বড় বাধা। এবং এই উন্নয়ন যদি করতে চান তাহলে প্রথমে আপনি আইন করা, এবং আসলে প্রকৃতপক্ষে জিরো টলারেন্স না। যারে 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে কিন্তু আওয়ামী লীগের করা, মোস্তাক যখন 5ই আগস্টের পরে
যখন জেলখানা ভরে গেছে তখন কিন্তু 80% গ্রেপ্তার হয়েছে স্পেশাল পাওয়ার অ্যাক্টে। স্পেশাল পাওয়ার অ্যাক্টে ডিটেনশন বলে, ঢুকলে বেরোতে পারে না। তো স্পেশাল পাওয়ার অ্যাক্ট অ্যাপ্লাই করে দিক, ঘোষণা দিক, প্রধানমন্ত্রী ঘোষণা দিক। এখন যদি কেউ অপরাধ করে, সন্ত্রাস করে, কেউ মাদক অমক করে তমক করে, তাকে আমরা 2 মাসের জন্যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট অ্যাপ্লাই করব, সবাই গ্রহণ করবে। কারণ এটা কেউ পছন্দ করে না, সমাজটাকে লাইনে আনতে হবে। তো আকবর, আমি একটু আপনার কাছে আসি, সেটা হলো যে পুলিশ সপ্তাহে যে প্রধানমন্ত্রী বলেছে রাজনৈতিক আনুগত্য নাই, বরং আইন অনুযায়ী পুলিশকে চলতে হবে, কিন্তু বিগত 17 বছরের যে সংস্কৃতি, যে অভ্যাস, এইটা কি রাতারাতি পরিবর্তন সম্ভব? দেখুন, কোনো প্রধানমন্ত্রী বলবেন না যে রাজনৈতিক প্রভাব অনুযায়ী চলতে হবে। প্রধানমন্ত্রী যেটা বলার কথা উনি ওইটাই বলেছেন, এবং দ্যাট ইজ এক্সপেক্টেড। কিন্তু বাস্তবতা কি? আজিজ ভাই যেটা বললেন, আমি ওনার কথার সঙ্গে আসলে দ্বিমত পোষণ করতে পারছি না। যদি দ্বিমত পোষণ করতে পারতাম হয়তো আমার ভালো লাগতো, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। আমি কয়েকটা ঘটনার কথা বলি, এতে করে বোঝা যাবে যে আসলে মাঠ পর্যায়ের পরিস্থিতিটা কেমন। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের উপপুলিশ কমিশনার তিনি জুয়েল রানা, তিনি একটা কথা বলেছেন, যেটা পত্রপত্রিকা আপনি পাবেন, যে চাঁদাবাজি ছিনতাই ঠেকাতে যাদের ফোন দেয় তারাই হচ্ছে গডফাদার, এবং দে অল আর পলিটিক্যালি কানেক্টেড। তো এই একটা কথা বুঝে যাবেন যে কি হয়। এই যে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি নামে একটা মানবাধিকার সংগঠন, তারা 2026 সালে একটা রিপোর্ট দিয়েছে, এবং যেটা নিয়ে বিবিসি একটা রিপোর্ট করেছে, বিবিসি বাংলা। আমি দেখলাম যে সেখানে তারা বলছে যে চলতি বছরের প্রথম 3 মাসে রাজনৈতিক সহিংসতায় 36 জন নিহত হয়েছে। প্রথম 3 মাস মানে মার্চ পর্যন্ত আর কি। বিএনপি সরকার তো ক্ষমতা গ্রহণ করেছে এপ্রিলের মাঝামাঝি। আচ্ছা, তো 1.5 মাস তাদের ঘাড়ে পড়ে আর কি, আর বাকি 1.5 মাস ইন্টারিম গভর্নমেন্টের ঘাড়ে পড়ে। এবং গণপিটুনিতে নিহত হয়েছে 49 জন। আপনি লক্ষ্য করেছেন যে ফিগারটা কত হাই। এবং শুধু তাই না, ওরা বলছে যে এপ্রিল মাসে, তো এপ্রিল মাসে তো এই সরকার পুরোপুরি ক্ষমতায়, এপ্রিল মাসে মব সহিংসতায় অন্তত 19 জন প্রাণ হারিয়েছে। এটা বিবিসি বাংলা রিপোর্ট। তাহলে মাঠ পর্যায়ে উন্নতিটা হলো কোথায়? আমি আশা করেছিলাম যে যখন মন্ত্রিসভা গঠন করা হলো, আপনি দেখেন যে প্রধানমন্ত্রীর পরে, কিংবা প্রধানমন্ত্রীর কেউ কেউ বলেন যে প্রধানমন্ত্রীর সমপর্যায়ের, আমি অবশ্যই যদি সেটা বিশ্বাস করি না, আমি বলবো যে প্রধানমন্ত্রীর পরের সবচেয়ে পাওয়ারফুল মানুষটাকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার চেয়ে তো বিএনপিতে এই মুহূর্তে আর পাওয়ারফুল কেউ নাই, তাই না? কিন্তু আমি আশা করেছিলাম যে হয়তো, যেহেতু সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, উনি হয়তো একটা জোরালো ভূমিকা রাখবেন, উনি ওনার একটা ভিশন তুলে ধরবেন, কিভাবে সরকার কাজ করতে চায় উনি সেগুলো বলবেন। কারণ উনি যেহেতু এর আগে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। আনফর্চুনেটলি উনি আসার পর থেকে আমরা কিন্তু আইনশৃঙ্খলা সংক্রান্ত ওনার কাছ থেকে মানে রেগুলার ব্রিফ আমরা পাইনি যে সরকার কি করতে চায়। ওনাকে দেখেছি হি ইজ বিজি উইথ সামথিং এলস, উনি অন্য অনেক বিষয়ে উনি অনেক ব্যস্ত। এটা হয়তো আমি জানি না এটা কি ওনার দায়, নাকি ওনাকে এত ব্যস্ত করা হয়েছে যে উনি আসলে এদিকে সময় দিতে পারছেন না। এটা হয়তো সরকার যারা চালান তারা বলতে পারবেন। ওনার তো কোনো ডেপুটিও নেই মনে হয়। না, ওনার কোনো ডেপুটিও নাই। বিভিন্ন মন্ত্রণালয়ে কিন্তু ডেপুটিও থাকেন, প্রতিমন্ত্রী থাকছেন, কিন্তু নাই। এখন সমস্যা হচ্ছে এই সরকার আসার পরে আমরা দেখলাম যে প্রথম যেটা প্রায়োরিটি হয়ে উঠলো যে পুলিশের পোশাক পরিবর্তন হবে কি হবে না, শার্টের কালার কি হবে, প্যান্টের কালার কি হবে। পুলিশ খুশি না, তাদের মন খারাপ, এই পোশাকে তাদের ভালো লাগছে না। তো ভালো কথা, নাই লাগতে পারে, পোশাকটা যে আমারও খুব পছন্দ হয়েছে ব্যাপারটা তা না, হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যে কথাগুলো বলবেন, এখন তো মিডিয়ার যুগ না, ডিজিটাল প্ল্যাটফর্মের যুগ, আপনার কথাগুলো কিন্তু জনগণের মধ্যে একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে যে আপনি কি চান। আপনি যদি খুব বেশি কথা বলেন অন্য বিষয়ে, আপনার মন্ত্রণালয় বাদ দিয়ে, বা আপনার মন্ত্রণালয়কে অ্যাড্রেস না করে, বা আপনার মন্ত্রণালয়কে অ্যাড্রেস করলেও অনেক বেশি প্রশাসনিক বিষয়ে, তাহলে মানুষজন মনে করবে আচ্ছা গভর্নমেন্ট কি সিরিয়াস। তো এই প্রসঙ্গটা তো আছে। জাস্ট একটা উদাহরণ দিই যে অনেক ঘটনা তো ঘটছে। এই যে সেদিন নারায়ণগঞ্জে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই করে নেওয়া হলো, কারা নিল? যারা ছিনতাই করে নিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় আছে। খুলনায় একজন সন্ত্রাসী মানে অভিযুক্ত, তাকে গুলি করা হয়েছে, তাকে অ্যাম্বুলেন্সে আনার সময় রাস্তায় সে অ্যাম্বুলেন্সে আবার অ্যাটাক হয়েছে। তো এগুলো আমরা কি দেখছি? এগুলো তো আমাদের দেখার কথা ছিল না। এটার পেছনে কি মনে করেন যে পুলিশের মনোবলটা এখনো ওইভাবে আসেনি নাকি? না, আমার কাছে মনে হয় যে দেখেন, এই অজুহাত আমরা আর কত দিব? 5ই আগস্ট হয়ে গেছে, তো 2 বছর হতে চললো, এখনো পুলিশের মনোবল আসেনি। 2 মাস, 2.5 মাস, আর 2.5 মাস বাকি না।
না 5 ওই যে অভ্যুত্থান, 2 বছর হয়নি, 2.5 মাস হয়েছে। না 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 না, অভ্যুত্থান, অভ্যুত্থানের পরবর্তী, পৌনে 2 বছর হয়েছে। হ্যাঁ 15 বছর। 2 বছর। তো এখন 15 বছর পরেও যদি এসে আমরা শুনি যে এটা না ঠিক হচ্ছে না, তাদের মনোবল খারাপ, মনোবল ভালো না। তা আমরা তো শুনেছিলাম ইন্টারিম গভর্নমেন্টের সময় যেমনও বলা হয়েছিল যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সব সেটেল হয়ে যাবে। তো সেটাই তো হওয়ার কথা। আমি 3 মাসের মধ্যে এই সরকারকে আমি জাজ করছি না খুব বেশি। আমি মনে করি চাষ যে করার মতো সময়ও না, 3 মাস সময়ও না, বাট আমি মনে করি যে ঠিক আছে, আমি তাদেরকে 6 মাস পর্যন্ত একটা সময় দিতে চাই বা বেনিফিট অফ ডাউট দিতে চাই, সব কিছু মিলিয়ে। কিন্তু পরিস্থিতি যদি গায়ের উপরে এসে পড়ে তখন কিন্তু লোকে আর 3 মাসও সময় দিবে না। মানুষ কিন্তু তখন কথা বলবে। আমি এজ এ সিটিজেন, আমার কাছে যদি মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি স্যাটিসফাইড না, তখন কিন্তু আমি আর 6 মাস পর্যন্ত অপেক্ষা করব না। অ্যাকচুয়ালি আমরা যদি ওইভাবে চিন্তা করি, সরকার তো তার হানিমুন পিরিয়ড থেকে এক ধরনের স্ট্রাগলের মধ্যে আছে, এই মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে, তেলের সংকট, বিভিন্ন ধরনের, মানে তারা অ্যাড্রেস করতে পারছে না সব দিকে, যেটা এইগুলো নিয়ে তাদের সময়টা অনেকখানি চলে যাচ্ছে। এখন সরকার যখন দায়িত্বে আসে, সরকারকে সবকিছুই একসঙ্গে অ্যাড্রেস করতে হবে। এটা এমন না যে আপনি এইটা বাদ দিলে এইটা সলভ হলে পরে তারপর আমি আরেকটা ধরবো। রাষ্ট্র যখন পরিচালনা হয় তখন কিন্তু সাইমালটেনিয়াসলি সব কিছু পরিচালিত হয়। তা না হলে তো এত মন্ত্রণালয়, এত মন্ত্রী থাকতো না, তাই না? মন্ত্রী তো তাহলে প্রধানমন্ত্রী একাই করতেন, বা মন্ত্রী যে নিয়োগ করা হয়েছে যার যার যে মন্ত্রণালয়ের কাজ সে মন্ত্রণালয় করবে। দ্য প্রবলেম ইজ, আমি যেটা বুঝি, আজিজ ভাই একটা কথা বলতে লেগেও সবটা বলেন নাই। কেন বলেন নাই আমি বুঝলাম না। যে পুলিশ সপ্তাহে উনি দেখছেন যে অনেক গডফাদার বসে আছে সেখানে, তো বাস্তবতা ওইটা না, আমরা মানে ঢালাও কোনো অভিযোগ না, আমরা দিচ্ছি ঢালাও না। কিন্তু করার নাম বলছি না। এখন বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে যে কোনো ধরনের অপরাধ, সেটা পাড়ার মাস্তানি থেকে শুরু করে ফুটপাতের দখল থেকে শুরু করে ব্যাংক লুট পর্যন্ত যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি হবে, এর একটাও আপনি পাবেন না যেগুলো পলিটিক্যাল কানেকশনের বাইরে। সেটা যখন যে সরকার ক্ষমতায় ছিল এটাই হয়েছে। আপনার মনে থাকবে যে এর আগে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল 2001 থেকে, আপনার ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছিল, ঢাকায় না পুরো দেশে। তখন বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি বাধ্য হয়েছিলেন অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করতে। উনি কিন্তু খুশি বনে বা শখ করে এটা করেন নাই, ইট ওয়াজ এ নেসেসিটি, মানে ওনার আর উপায় ছিল না। সো এখন যেটা হচ্ছে, এই যে আমরা এই গত 1-1.5 মাসে বা যেতে পারছি, সরকার যদি পলিটিক্যালি খুব একটা স্ট্রং ফুটিংয়ে যেতে না পারে, যেগুলোকে আমরা থামাবো, আমি বিশ্বাস করতে চাই যে হয়তো তারা এটা কন্টেইন করতে পারবে বা করবে। যদি সেটা না করে তাহলে আমার মনে হয় একটা স্পেশাল ড্রাইভের প্রয়োজন হবে, মানে আমার মনে হয় একটা স্পেশাল ড্রাইভের প্রয়োজন হবে। আর আপনি দেখেন পুলিশের কথা বললেন, আমাদের আইনশৃঙ্খলা পুলিশের ডিমোরালাইজড ফ্যাক্টর যদিও সেটা আমি এখন আর মানতে পারি না, একই সঙ্গে আমাদের একটা এলিট ফোর্স আছে, সেই এলিট ফোর্সটা কিন্তু কার্যত এখন নিষ্ক্রিয়, র্যাব। কারণ এটাকে গুম খুন ক্রসফায়ারে এত ব্যবহার করার পর সেটা তো স্যাংশন খাওয়া, একটা স্যাংশন ইম্পোস্ট একটা বাহিনী। তো এই স্যাংশন হওয়ার পরে র্যাব কিন্তু কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে, এবং এই র্যাবের আর কোনো স্বীকৃতি নাই। র্যাব যা কিছু করবে এটাকে হিউম্যান রাইটসের অ্যাঙ্গেল থেকে দেখা হবে, এবং এটাতে পশ্চিমারা খুবই মানবাধিকারের দৃষ্টিভঙ্গি থেকে ক্ষুণ্ণ হবে। আমি মনে করি আমাদের একটা চৌকুশ এলিট ফোর্স প্রয়োজন, এবং এটা আর দেরি না করে সরকারের নিশ্চয়ই একটা পলিটিক্যাল ডিসিশন নেওয়া উচিত, এই র্যাবকে ভেঙে দেওয়া উচিত। র্যাবকে ভেঙে দিয়ে নতুন আদলে, নতুন টিওআর দিয়ে, টার্মস অফ রেফারেন্স দিয়ে আরেকটা এলিট ফোর্স গঠন করা উচিত। পুলিশ একা পারবে না, একা পুলিশ সব কন্ট্রোল করতে পারবে না। কেন পারবে না? আমি এর আগেও বলেছি যে স্বামী স্ত্রী ঝগড়া করলেও কিন্তু পুলিশে খবর দেয়, তাকে সেটাও ইনভেস্টিগেট করতে হয়। পাড়ার 2 প্রতিবেশী ঝগড়া করলেও পুলিশকে খবর দেওয়া হয়, তাকে সে ইনভেস্টিগেট করতে হয়। সো পুলিশের অনেক কাজ আছে, এগুলো তারা করবে। বাট পৃথিবীর অনেক দেশে কিন্তু একটা এলিট ফোর্স থাকে যারা একটু স্পেশাল ক্রাইমগুলোকে তারা ডিল করে। সো আমার মনে হয় যে যদি এই যে র্যাবকে এভাবে একটা ধরেন নখদন্তহীন বা কোনো কাজ ছাড়া বা সেরকম কোনো রোল ছাড়া রেখে দিয়ে তো লাভ নেই, বরং এটাকে ভেঙে দিয়ে নতুন একটা এলিট ফোর্স করা হলে, আমি চাইবো না যে সেখানে সেনাবাহিনী থেকে লোক আসুক, হ্যাঁ, চৌকস অফিসার বাছাই করে নতুন করে নিয়োগ করে একটা এলিট ফোর্স করা হোক যারা ক্রাইমগুলোকে ডিল করতে পারবে উইদাউট এনি পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স, যাদের জবাবদিহিতা থাকবে শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাছে, মানে এরকম একটা, বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, এরকম একটা ফোর্স যদি গঠন করা হয়, আমার মনে হয় সরকারের একটা সদিচ্ছার বহিঃপ্রকাশ হবে, আমি মনে করি। আজিজ ভাই, হাসনাত আবদুল্লাহ যেটা বলছে যে পুলিশকে ম্যানেজ করার যে সংস্কৃতি, এটার থেকে দুর্নীতির জন্ম। আর প্রধানমন্ত্রী বলছেন যে ফ্যাসিস্ট আমলে পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করা হয়েছিল, এবং নতুন পুলিশ, নতুন পুলিশকে ফ্যাসিস্ট আমলে খুব বেশি ব্যবহার করা হয়েছে, এটা সত্য। কিন্তু তার আগেও কিন্তু পুলিশ যে ঘুষ খাইতো না এমনটা না, এটা ঠিক না।
পুলিশ আমাদের দেশের জন্মই হয়েছে মনে হয় যেন ঘুষ খাওয়ার জন্যে। পুলিশের পোস্টিংয়ে, পুলিশের ডিএমপিতে পোস্টিং, কোন জায়গায় পোস্টিং হলে কত পয়সা আগে দিয়ে তারপরে পোস্টিং নিতে হতো। এখনও যেটা নাই, এখন তো দেখি তো পুলিশ তো এখন শুরু করছে তো। আর শেখ হাসিনার আমলে একটা আইন করছিল যে আপনি যদি গাড়ি ঘোড়াতে ফাইন করে তাহলে কিন্তু একটা অংশ, 4 ভাগের 1 ভাগ তার নিজস্ব পুলিশের যায়। সে তো আপনার ইসের ট্রাফিক পুলিশের। হ্যাঁ, আর অন্য পুলিশ তো সমঝোতা তো বটেই, একেবারে কোন পর্যায়ে যাবেন না। এখন পুলিশ এই পুলিশ এইভাবে ঠিক হবে না। আমার কথা হচ্ছে যে এটা আবার সরকারি রিক্রুটমেন্ট সিস্টেম থাকতে হবে। আমাদের দেশে সরকারি চাকরিতে নিতে হলে প্রথমে তার পরিবারের আত্মীয় স্বজনের হিসাব নেওয়া উচিত, নিয়ে তাকে রিওয়ার্ড দেওয়া উচিত যে তুমি রিটায়ার করলে তুমি এরকম ফ্ল্যাট পাবা বা জায়গা পাবা। তারপরে রিটায়ারমেন্টের মুহূর্তে 1 বছর আগে তার ব্যাপারে একদম বিভিন্ন দুদক থেকে শুরু করে গোয়েন্দা তদন্ত করে সে যদি কোনো দুর্নীতি করে থাকে তার পানিশমেন্ট, এটা আইন করে দেন। দেখেন প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা তো আছেই আমাদের, তারপরে বাজেটেরও সীমাবদ্ধতা আছে। পুলিশের যে বেতন, পুলিশ যেভাবে পরিশ্রম করে, যেভাবে সারাদিন মাঠে থাকে, সেই তুলনায় তারা কি তাদের ঠিকমতো রিওয়ার্ডেড হয়? দেখেন, এটা যদি বলেন এটার উল্টা কথা বলবো। বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী আর আমাদের হিসাব অনুযায়ী আমরা বলি 30 লক্ষ লোক বেকার, আর বিশ্ব ব্যাংক বলে 3 কোটি বেকার। 3 কোটি বেকারের দেশে আপনার চাকরিও একটা আইডেন্টিটি। আপনি তো চাকরি করতেছেন, বেতন অল্প হলেও পাচ্ছেন, আপনার ভালো না লাগলে বাসায় যান, দেশে যান, চাষবাস করেন, সমস্যা নাই। এই যে ব্যাটারি চালিত সব রিক্সা আসছে, আপনি দেখেন তো হাওড়ে সব পানি ডুবে গেছে, পচে যাচ্ছে, কোনো ক্ষেত মজুর পাচ্ছে না। সব তো ঢাকার শহর অচল, সারা বাংলাদেশ অচল করে দিছে। আমি তো লিখেছি বাংলাদেশ হচ্ছে পৃথিবীর ভিতরে সবচাইতে বায়ু দূষণে 1 নম্বর। ঢাকার শহর কখনো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এটা ওই যে ব্যাটারি চালিত রিক্সা আছে না, ব্যাটারিও কিন্তু এটা করে। তারপরে যত ইলেকট্রিসিটি যে পোড়ায় সব কিন্তু অবৈধভাবে পোড়ায়। এটা কারো কোনো নাই, এটা তো একটা ব্যবস্থা করতে হবে। এখন তো শুনতেছি সরকার ফুটপাতে হকারদেরকেও রেজিস্ট্রেশন দিবে, মানে তাদের কাছে ট্যাক্স নেবে। তো ফুটপাত দিয়ে এমনি চলতে পারে না। তো একটা আইডিয়াল শহর, একটা রাজধানী, তো বিশ্বায়নের যুগে তো রাজধানী শহর শুধুমাত্র দেশি লোকের জন্য না, বাইরের লোকের জন্য। আপনার এই ফুটপাত হলো লোক, একটা আইডিয়াল শহরে 25% জায়গা রাস্তা লাগে, আপনার আছে 7%, তার 3% দখল হয়ে থাকে। তা আপনি আবার আপনার হকারদেরকে কি করবে? রাজধানী তো কি করবে বলা চলবে না বিশ্বায়নের যুগে, রাজধানীর বাইরে করে খাও। আমার কথা হলো যে কৃষিকার্য সাফার করতেছে। তখন কৃষি আমাদেরকে করোনাকালে বাঁচায় রাখছে, এখনো কৃষি বাঁচায় রাখে। সেই কৃষি খেতে আপনার কৃষি মজুর পাওয়া যায় না। এই তো আপনি দেখলেন না হাওড়ে পানিতে পুলিশকে সেখানে ডিপ্লয়েড করার কথা বলছেন? না, তা করছি না। আমি বলছি যে এই যে ব্যাটারি চালিত রিক্সা, বাচ্চার থেকে বৃদ্ধ সবাই যেহেতু চাপ দিলেই চলে, সব। এটা তো আপনার একটা সিদ্ধান্তের দরকার আছে, কারণ এত লোকের একটা জীবন জীবিকা নির্ভর করে, হুট করে তো আপনি তাদেরকে না, জীবন জীবিকা এটা আগে তো ছিল না। আওয়ামী লীগের সময়ও আপনার গলির ভিতরে চলতো, মেইন রাস্তা আসতো। ইন্টারিম গভর্নমেন্ট এই বিষয়টাকে খুব সহনীয় পর্যায়ে দেখছে, যে কারণ সেটা এমন পর্যায়ে চলে গেছে যে এখন এই সরকার কিভাবে এটা ম্যানেজ করবে সেটা নিয়ে এক ধরনের চিন্তা করতেছে। আমার কথা হলো ম্যানেজ করতেছে তারা ফেরোসাজ, জানেন না, তারা ব্যাটারি চালিত রিক্সায় একজনের কথা বলে দেখেন, সে সাথে সাথে আপনাকে মারতে আসবে, ভাবটা এমন বেপরোয়া। আপনি মেইন রাস্তার থেকে, হাইওয়ে থেকে তো তাদেরকে তুলে দিতে হবে। এখন ব্যাটারি চালিত রিক্সা এক্সপ্রেসওয়ে দিয়ে চলে, এই যে মগবাজার আমরা আলোচনার বাইরে চলে যাচ্ছে। আমি একটু আকবরের কাছে আসি। আকবর একজন পুলিশ কর্মকর্তা, বেশ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, প্রকাশ্যে প্রধানমন্ত্রীর সামনে বলেছেন তিনি শত প্রতিকূলতার মধ্য দিয়েও জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হননি, এবং তিনি মানে 7ম শ্রেণী থেকে তিনি এই আদর্শ ধারণ করে আছেন। তো একজন নিরপেক্ষতা বজায় রাখার পরিবর্তে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা সরাসরি দলীয় আনুগত্যের এই প্রকাশ, এটাকে মানে আপনি কিভাবে দেখছেন? এটা একদম নিন্দনীয়। এটাকে মানে আমি আর এটার অন্য কোনো ভাষা, জুৎসই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এবং ওনার এই সাহসটা হলো কি করে যে উনি প্রধানমন্ত্রীর সামনে এই ধরনের একটা দলীয় আনুগত্য প্রকাশ করার বিষয়টা। কারণ
আপনি দেখেন এই দলীয় আনুগত্য প্রকাশ করেই তো বিগত আমলের অনেক পুলিশ কর্মকর্তা তারা নানা গুম খুন এগুলোতে জড়িত হয়েছিল হয়ে গেছিল অনেক ক্ষেত্রে, এবং শেষ পর্যন্ত তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে বা অনেকে এখন কারাগারে আছে। তো এই ভদ্রলোকের কি সেই কথাগুলো মনে নাই? বেশি দিন আগের কথা, বেশি আগের কথা না তো, এমন তো না যে এটা 30 বছর আগের কথা, মাত্র 2 বছর আগে, 2 বছরও হয়নি না, 2.5 বছর আগের কথা। তো মানে উনি এটার মাধ্যমে কি অর্জন করতে চাইলেন, মানে কি বোঝাতে চাইলেন আমি ঠিক বুঝলাম না। আমি প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহে যে ভাষণটা দিয়েছেন আমি এটার পুঙ্খানুপুঙ্খ পড়েছি। মানে আমি বলি যে সরকার প্রধান যেভাবে কথা বলার দরকার সেটাই উনি বলেছেন, এর বাইরে উনি কোনো কিছু বলেন নাই। এখন গভর্নমেন্ট যদি মনে করে যে না আমি আসলে পুলিশ ফোর্সকে আমি পলিটিসাইজ আমি করব না, বা সেরকম একটা সিগন্যাল দেওয়ার সময় আসছে এখন, আমি মনে করি এই কর্মকর্তাকে অনতিবিলম্বে তার দায়িত্ব থেকে আপাতত তাকে অব্যাহতি দেওয়া উচিত, অন্য কোথাও সরিয়ে দেওয়া উচিত, বা একটা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে করে আমরা বুঝতে পারবো যে না গভর্নমেন্ট এগুলোকে এনকারেজ করছে না। দেখেন কোনো মানুষ রাজনৈতিক মতাদর্শের বাইরে না, এক্স্যাক্টলি আমিও না, আপনিও না, আজিজ ভাইও না, কেউ না। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি যখন একটা প্রফেশনে থাকবো সেটাকে আমি কতটা ডিসক্লোজ করব, এবং সেই ডিসক্লোজ করার মাধ্যমে আমি কি অর্জন করতে চাই, আমার মোটিভটা কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। থাকুক ওনার পলিটিক্যাল আইডিওলজি, উনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী থাকুক, সমস্যা নাই। তাহলে আপনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সরকারকে আপনি আপনার প্রফেশনালিজম দিয়ে সার্ভ করবেন, এক্স্যাক্টলি, তাই না? আপনি সেই তাদেরকে এমনভাবে সার্ভ করবেন যাতে করে এটা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে, সেই সরকারের প্রতি মানুষ সন্তুষ্ট হয়। কিন্তু আপনি যেটা করলেন, আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রকাশ্যে ঘোষণা দিয়ে আপনাদের সরকারকে নিন্দায় ফেলে দিলেন, তাই নাকি? আমি মনে করি যে এগুলোকে এন্টারটেইন করার, এবং এগুলো যদি আপনি শুরুতেই এগুলোকে যে বলেন না যে অ্যাড্রেস না করেন, তাহলে কিন্তু এটা এর পরবর্তীতে যেখানে যাবে ওইটাকে আপনি আর ট্যাকেল করতে পারবেন না। আমার কাছে আমি ব্যাপারটাকে এইভাবেই দেখি, মানে বাসর রাতে বিড়াল মারতে হবে আর কি। একদম একদম। আজিজ ভাই, এই যে পুলিশ রিফর্মের একটা বিষয় ছিল, ইন্টারিম গভর্নমেন্ট শুরু করেছিল, ওইটার বিষয়ে আমরা আসলে কোনো কিছু জানতে পারিনি। এদিকে আজকে সালাউদ্দিন সাহেবও বলেছেন যে উনি একটা পুলিশ কমিশন গঠন করবে, এদিকে আমলারা চায় যে পুলিশ কমিশন হোক আর যেটা হোক সেটা যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই থাকুক। তো আসলে পুলিশ রিফর্ম, পুলিশের কমিশন, এই যে এইগুলো যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা একটা সাইডের অধীনে থাকে, সেখানে কতখানি রিফর্ম, কতখানি কমিশন? দেখেন আমাদের দেশে অভ্যুত্থান ঘটেছে, বিপ্লব ঘটে নাই। মাও সেতুং লেনিন কিন্তু কালচারাল বিপ্লব করছে, সেটাও কিন্তু এক যুগ লাগছে। অনেক কাঠখড় পোহায়, অর্থাৎ মানুষের মনোজগৎ যদি ঠিক না করা যায় কমিশন দিয়েও কোনো কাজ হবে না। ধরেন এই যে পুলিশ অফিসার বললো না আমি 7 থেকে জাতীয়তাবাদী, তাকে প্রধানমন্ত্রী উপস্থিত ছিল, সাথে সাথে তাকে বলা উচিত ছিল তুমি এখন রিজাইন করো, পলিটিক্যাল পার্টির তুমি ওই থানা হেড কমিটির যা জয়েন করো, তাহলে তো মেসেজটা পাইতো। সেটা তো হয় নাই। এখন যেহেতু এটা মিডিয়াতেও আসছে, আপনি প্রশ্ন করতেছেন, এটা মানুষের কাছে মেসেজ গেছে যে এটা প্রধানমন্ত্রীর থেকে শুরু করে নেতারা এটাকে অ্যাকসেপ্ট করছে, খুশি হয়েছে। নাহলে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা। প্রধানমন্ত্রী খুশি হয়েছেন কিনা আমরা জানি না, উনি তো তাৎক্ষণিক বলে ফেলছে, এরপরে কি হয়েছে ওনার রিয়াকশনটা আমরা জানি না। তো আমরা আশা করব প্রধানমন্ত্রী এটা বিরক্ত হয়েছেন, আমরা আশা করব। কিন্তু আমি এও আশা করব তাকে সাথে সাথে তাকে চাকরির থেকে রিজাইন করায় ভদ্রচিত, যেহেতু বিএনপি করে, তারা জেলখানায় না পাঠায়। আপনি বিএনপি করে এইটা তো বলতে পারেন না, অনেকে তো বলতে পারেন না, এই তাৎক্ষণিকভাবে তো অনেক কিছুই বলতে পারে না যে সরকারকে খুশি করার জন্য। ওখানে তো অফিসার, সে তো অফিসার বক্তৃতা দিছে, অফিসারের যে এই কমন সেন্স নাই, সে অযোগ্য কমিশনার অফিসার, তো তাকে অবশ্যই রিজাইন করতে বলা উচিত ছিল। এই সিদ্ধান্তটা তখনই যদি হতো, মেসেজটা কিন্তু পুলিশের ভিতরে যেত যে না পলিটিক্স আমাকে সেভ করবে না, আমাকে পেশাদারিত্বই আমাকে সেভ করবে, এই মেসেজটার জন্য হতো। আমি যেটা বলছি না, যেমন অপারেশন ক্লিন আউট হলো যেটা ম্যাডাম খালেদা জিয়ার সময়, তখন কিন্তু সরকারের সবসময় দেখবেন যে সরকারের লোকরা বেশি দুর্নীতি করে, মাস্তানি করে আমাদের দেশের কালচারে। তখন কিন্তু আমি দেখছি ছাত্রদল, যুব দলের ছেলেরা বেশি মারা গেছে, কিন্তু উনি ছাড়েন নাই। উনি কিন্তু সন্ত্রাসের দমন করে ফেলছে নির্দয়ভাবে। ওনার ছাত্রদল, ওনার যুব দলের ছেলেরা বেশি মারা গেছে, সংখ্যার দিক থেকে বেশি মারা গেছে, ছাড়ে নাই। তো এখন প্রধানমন্ত্রীকে এই জায়গায় রুথলেস হতে হবে। তো দেশে আপনার দুর্নীতি এবং এইভাবে জাতীয়তাবাদের নামে, আমি বিএনপি করির নামে
যে তিনি তার অবস্থান শক্ত করতে চাইবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 17 বছর ধরে যে দলটা মজলুম ছিল, রাস্তাঘাটে যাদের ঘুমোতে হচ্ছিল হাসিনার এই পেটোয়া বাহিনীর কারণে, তারা হঠাৎ করে আপনি জুলুমবাজ হয়ে গেছে, সন্ত্রাস হয়ে গেছে, এটা আমরা বিশ্বাস করতে পারবো কিভাবে? দেখেন এটা অনেকে স্যাবোটাজও হইতে পারে। না, অনেক কথাই অন এয়ারে বলা যাবে না। আপনার মাথা যদি পছন্দ থাকে আপনার নিচে পছন্দ হবেই। আপনার উপরে করে না, উপরে করে তো নিচে আপনি এই গ্রামে গঞ্জে বাড়ি নাই, ঘর নাই, এগুলোর এক্সপেল করছেন। একটা পার্টির থেকে এক্সপেল করাটা তো এখন পানিশমেন্ট মনে করে না, তাকে জেলে ঢুকান। যে দুর্নীতি করে, সন্ত্রাস করে, যে মাদক ব্যবসা করে, সোজা তাদের জেলে ঢুকানোর তো একটা প্রসিডিউর আছে। আপনি কোনো প্রসিডিউর লাগবে না। 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, শেখ হাসিনাই করে থুয়ে গেছে। এইটাতে খালি ঢুকায় দিলেই হইলো, পড়ে থাক 5 বছর, আমি নিরাপদে সরকারটা চালাই, তুই জেলে থাক, খাওয়া দাওয়া ভালো দেন প্রয়োজনে। কিন্তু দেশে যারা অনাচার তৈরি করে তাদেরকে তো রুথলেস হতে হবে। এখন যদি আপনি গোপনে গোপনে ধরে দেন 263 জন সাংবাদিক ধরে নিয়ে রাখছেন, আমার বক্তব্য হলো ফৌজদারি অপরাধের ঊর্ধ্বে কেউ না, তাদের আপনি হিয়ারিং হবে না কেন? অপরাধ করেছে তার বিচার করেন, কিন্তু হিয়ারিং দেন। সে আইনে যদি স্বাধীনভাবে আইনের শাসন চলতে দেন, সে জামিন পেলে জামিন পাক, কিন্তু ধরে নিয়ে যেতে দেবেন কেন? কিন্তু আমার বক্তব্য ওই জায়গায় দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, এদের মাপ দেওয়া উচিত না। এদের ওই আইন, এখন আইন বাতিল করেন না কেন? 1974 সালে আইন তাহলে বাতিল করেন না কেন? এটা প্রয়োগ যদি না করে, এটা একটা কালো আইন রাখে কেন? আর কালো আইন তো কালো লোকের জন্যই, ঢুকাই দিক এটাতে। একবার প্রধানমন্ত্রী বলেছেন যে থানায় যদি কোনো কেউ যায়, জনগণের কেউ, সে তো নিশ্চয়ই একটা ইসের কারণে যাচ্ছে, প্রতিকার চাওয়ার জন্য যাচ্ছে, এবং সে থানা পুলিশকে যেন মনে করে যে সেইখানে সে ন্যায় বিচার পাবে কিংবা তার বঞ্চিত হবে না। তো আমাদের থানাগুলোকে এখনো কি সেরকম জনবান্ধব হয়ে উঠছে? আপনার কি মনে হয়? না, হয়ে ওঠেনি। কারণ এখনো থানায় গেলে আপনার পরিচয় কি সেটার উপর নির্ভর করবে যে থানার কর্মকর্তারা আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে নাকি তারা অন্যদিকে তাকিয়ে কথা বলবে। এটা বাস্তব, প্রধানমন্ত্রী যাই বলুন না কেন, এটা বাস্তব। আর সরকারের ভাবমূর্তির কথা বা যেটা বললেন একটু আগে, দেখেন আমি সরকারের বিষয়টাকে দুই ভাগে দেখি। যে আমাদের এখানে তো বলা হয় না যে দল এবং সরকার আলাদা, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যাহা দল তাহাই সরকার, তাহাই রাষ্ট্র, এটাকে আপনি আলাদা করতে পারবেন না। না, কোনো আপনি মিলেমিশে একাকার। এখন আপনি যদি দেখেন যে বিএনপি সরকার এসছে মাত্র কত 3 মাস, 2 মাস হলো, 2 মাস 15-16 দিন। তো এই 2 মাসে তাদের একটা বড় যেটা পরিবর্তনের জায়গা, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার তারেক রহমানের অ্যাটিটিউড। উনি ওনার চালচলন, কথাবার্তা বা ওনার যে ডাউন টু আর্থ যে ব্যাপারগুলো, ওনার সাদাসিধে চলাফেরা, এগুলো মানুষের মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি করেছে। পাংচুয়ালিটি, এগুলো ভালো বিষয়। ওইটাকে যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু আমি লক্ষণটা ভালো দেখছি না, যদি আমি ওইটাকে বাদ রাখি। প্রধানমন্ত্রী ঠিক আছে, কিন্তু ওনার বাকি টিম মেম্বারটা ব্যাপার হচ্ছে যে ওনার মতো করে চলতে পারছে না। কোনো সেনাপতি একা যুদ্ধে জিততে পারে না, তার অন্যান্য জেনারেলদেরকে তার সাথে লাগে। এখন উনি যে টিম সিলেক্ট করেছেন এটা তো উনিই করেছেন, সেটা অন্য কেউ করেন নাই। এখন ওনার যে দল, ওনার দল বিএনপি, আপনার যে কোনো সরকারের জন্য সবচেয়ে টাফেস্ট থিং হচ্ছে তার দলকে কন্ট্রোল করা। সে যদি দলকে কন্ট্রোল করতে না পারে, আপনি যেখানেই যাবেন, স্থানীয় সরকার বলুন, থানা বলুন, অন্য যে কোনো জায়গাতে বলুন, এগুলো কিন্তু কন্ট্রোল করা হচ্ছে তার দলের লোক, ক্ষমতাসীন দলের লোকেরা এটাকে কন্ট্রোল করে। এখন এই দলটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? আপনি বলছেন যে 17 বছর যারা মজলুম ছিল তারা এসেই এই ভূমিকায় বিপরীত ভূমিকা অবতীর্ণ হবে, এটা কি মনে করার কোনো কারণ আছে? হ্যাঁ, মনে করার কারণ আছে, কারণ সেরকম যথেষ্ট এভিডেন্স দেখা যাচ্ছে। এবং আমি মনে করি যে দেখেন, খুব একটা উদাহরণ দিয়ে বলি, হঠাৎ করে দেখবেন যে দল হিসেবে কিন্তু বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি কোনো অ্যাক্টিভিটি নেই, হাওয়া হয়ে গেছে। এখন আপনি বিএনপি অফিসে গেলে তেমন কোনো লোক পাবেন না। যে বিএনপি অফিসে একসময় হাজার হাজার লোক দাঁড়িয়ে থাকতো, এমনকি পুলিশের মার্কেও দাঁড়িয়ে থাকতো, বিভিন্ন থানা কমিটি, জেলা কমিটিগুলো নন ফাংশনাল হয়ে গেছে। কারণ সবাই চাচ্ছে যে আমার সরকারে ঢুকতে হবে, আমার একটা পদ নিতে হবে। কেন এটা চাচ্ছে? কারণ ওইটা নিলে পরে তার সুবিধা, তার অর্থ উপার্জনের সুবিধা, আরও পাল্টা আরও পদ পদবি উপার্জনের সুবিধা, যার কারণে দলটা কিন্তু অলমোস্ট নন ফাংশনাল হয়ে গেছে। এখন
কিন্তু দলের লোকগুলো তো রয়ে গেছে, সেগুলো তো আবার দলকে ব্যবহার করছে। আমি বিএনপির অমুক, আমি বিএনপির তমুক, এটা তো তারা ব্যবহার করছে। অ্যাক্টিভিটি না থাকুক, তারা ঝিমিয়ে পড়ুক, তাতে অসুবিধা নাই, কিন্তু এই লোকগুলোকে আপনি কন্ট্রোল করবেন কিভাবে? কিন্তু প্রধানমন্ত্রী গতকাল একটা বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদের সাথে কথা বলে উনি বলেছেন যে সরকার যেহেতু বিএনপিকেই বিভিন্নভাবে সরকারকে সহযোগিতা করতে হবে সাকসেসফুল হওয়ার জন্য। অফকোর্স করতে হবে, তাতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো সংশয় নেই। কিন্তু সমস্যা হচ্ছে, দেখেন আপনার মনে থাকবে যে 5ই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় বিএনপি তাদের শত শত নেতা কর্মীকে বহিষ্কার করেছে, প্রায় না কত, আমি মানে 10,000-এর মতো। আচ্ছা হিউজ অ্যামাউন্ট। আচ্ছা, এর মধ্যে আবার অনেককেই কিন্তু গোপনে আবার ফিরিয়ে এনেছে দলের মধ্যে। এখন বহিষ্কার করলো, ওই ব্যাপারটা এরকম যে এখন বহিষ্কার করলাম, তুমি একটু চুপচাপ থাকো, মিডিয়া একটু ভুলে যাক, এলাকার লোকজন একটু ভুলে যাক, 3 মাস পরে তাকে আবার দলে ফিরিয়ে আনা হলো। তো এইটা যদি স্ট্র্যাটেজি হয়, তাহলে তো আপনি কোনো কিছু থামাতে পারবেন না। আপনি সরকারের থেকে যা কিছু অ্যাচিভ করার চেষ্টা করবেন, আপনার দল তো সেটাকে ধুলোয় মিশিয়ে দেবে। এখানে হচ্ছে পয়েন্টটা, যে কোনো আমাদের মতো ডেমোক্রেসিতে, আমাদের তো ডেমোক্রেসি নাই, ছিল না, যাই হোক এই নির্বাচনের মাধ্যমে আমরা আশা করছি যে যাত্রা শুরু হবে। যে কোনো এই ধরনের দেশগুলোতে যে কোনো সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে তার দল, অন্য কেউ না, মিডিয়াও না, বিরোধী দলও না। তার সামনে এসে দাঁড়ায় প্রতিপক্ষ হিসেবে তার দল। সে ওইটাকে কি করবে? সেটাকে ফেলেও দিতে পারবে না, অ্যাড্রেসও করতে পারবে না। দেন তার সামনে অপশনটা কি? সুতরাং এটা করতে হলে কি আপনাকে অত্যন্ত স্ট্রং হ্যান্ডে এটাকে ডিল করতে হবে, এবং আমি জানি না যে সরকার সেটা করতে পারবে কিনা, এবং সেটা দেখার জন্য আমার মনে হয় আর অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। আমি একটু অন্য প্রসঙ্গে আসছি। আজিজ ভাই, সেটা আপনি জানেন যে সম্প্রতি ইন্ডিয়ার বিধানসভা নির্বাচনে কলকাতায় শাসক বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী, এবং তিনি গতকাল ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের 45 দিনের মধ্যে উনি তার কাটার বেড়া দেবেন। আবার এদিকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন যে আমরা এগুলোতে ভয় পাই না, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যোগাযোগ রাখছি। ইতিমধ্যে বিএসএফ অলরেডি গত পরশু 2 জনকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে গুলি করে মেরেছে। এখন কি মানে মমতার পরে যে বিজেপি সরকার ক্ষমতা আসার পরে তারা তো আগে থেকে বাংলাদেশ বিরোধী একটা যুদ্ধের অবস্থায় ছিল, এই সংকটটা কি বাড়বে নাকি মনে হয় যে আমরা পারবো তাদের সাথে? দেখেন, এখন যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হয়েছে, এটা খুব কট্টরপন্থী আমার কাছে 2 মিনিটে বলবেন, সময় প্রায় শেষ। আমার মনে হয় তাকে, সে মুখ্যমন্ত্রী হওয়াতে আমাদের ভিতরে ভারতের সাথে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে টানাপোড়েন ছিল, সেরকম একটু টানাপোড়েন হতে পারে, তা আমার সৃষ্টি হতে পারে। যেরকম কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমি মনে করি এটা ঠিকই সেন্ট্রালের সাথে আলোচনা করে ঠিক করা উচিত। কাঁটাতারের বেড়া আপনার আমেরিকার সাথে তো মেক্সিকোর এত না, পৃথিবীর ভিতরে সবচাইতে আপনার বর্ডার মানে জঘন্য বর্ডার চিন্তা করা হয় বাংলাদেশ। বলা হয় আমাদের বন্ধু রাষ্ট্র, কেন এটা হবে? সব কিছু আপোষ হতে পারে না। 1950 সালের আইন, ব্রিটিশরা আইন, যে বাঙালি খেদাও, সেই আইন প্রয়োগ করে এখন বলতেছে বাঙালি আপনার বাংলাভাষী মুসলমান হলেই সে বিদেশি। আরে এখন যে মুখ্যমন্ত্রী হচ্ছে, তার মা তো বরিশালের, সেও তো বিদেশি, তো সে ভাইকে আসুক বাংলাদেশে, তাকে আগে তাকে সে তো বাংলাদেশি, বাংলাভাষী বাংলাদেশি, তার মা তো বাংলাদেশের, বরিশালে বাড়ি। তো এটা তো উঠছে, তো কথা উঠছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে বাংলাভাষী মুসলমান হলেই সে বিদেশি তা তো না। আপনার করেন ধরেন সেই মুক্তিযুদ্ধের ওই সময় হয়তো কিছু যেয়ে থাকতে পারে, তার আগে গেছে, হয়তো আসাম থেকে অনেক বের করে দিয়েছে, তারা আইন করছে, এটা তো উচিত না। আমার কথা হচ্ছে যে তারা ঠিক আছে, যে লোকগুলোকে তারা আইডেন্টিফাই করে, এটা বাংলাদেশের কাছে দিক সরকার, তারা এটা বাংলাদেশ এটা তদন্ত করে দেখুক যে সেটা রিয়েলি বাংলাদেশি না ভারতীয়, সেটাকে আলোচনার মাধ্যমে করুক। কিন্তু তার কাটার বেড়া দিবে, তারা পুশব্যাক করবে, এগুলো তো কোনো কথা না। পুশব্যাক করতে হলে তো বাংলাদেশ তো যত ছোট শক্তি হয় তার প্রতিহত করতে হবে। তো একবার 1 মিনিট টাইম আছে, আমি যে মানে এই অবস্থাটাকে কিভাবে দেখেন, বিজেপি আসার পরে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক খুব একটা ভালো হবে, এটা আমি এখনো বিশ্বাস করতে চাই না। কারণ ভারত নতুন একটা দর কষাকষি শুরু করবে বাংলাদেশের সঙ্গে, কারণ তাদের হাতে কিন্তু এখন কার্ড আর খুব কম। তাদের হাতে এখন বড় কার্ড হচ্ছে, বাংলাদেশের মানুষ হয়তো বুঝে গেছে বা মেনে নিছে যে তিস্তার পানি আমরা পাবো না, পেলে তো ভালো, কিন্তু তাদের হাতে এখন নতুন একটা কার্ড হচ্ছে পুশব্যাক করা।
এইটা দিয়ে তারা সরকারের উপর আবার নতুন কোনো চাপ তৈরি করে কিনা, কারণ ইন্ডিয়ার কিন্তু অনেক অমীমাংসিত বিষয় বাংলাদেশে রয়ে গেছে। যেমন ধরেন তাদের ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিট এগুলো কিন্তু বাস্তবায়ন হয়নি, তাদের অনেক প্রজেক্ট এখানে আটকে গেছে। সো এইটার মাধ্যমে তারা নতুন কোনো প্রেশার, নতুন কোনো রাজনীতি, নতুন কোনো মানে আমি বলবো যে কৌশল তারা করে কিনা এইটা দেখতে হবে। এবং আমার ধারণা যে রাইটলি বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে বুঝতেও পেরেছে হয়তো খানিকটা, যে পুশব্যাক বা পুশ-ইন ফ্যাক্টরটা যেটা সামনের দিনগুলোতে বড় হয়ে উঠতে পারে, সেরকম একটা আশঙ্কা আমার ধারণা সরকার করছে, এবং সেই জন্যই এই বক্তব্যগুলো আমরা শুনছি। তার মানে সরকার মোটামুটি প্রিপেয়ার যে ধরনের কিছু একটা হবে। প্রিপেয়ার না হলেও এখন ধরুন তারা হয়তো আঁচ করতে পারছে। কারণ দেখুন বিএনপি তো জানে না, বিএনপি তো ইন্ডিয়ার সঙ্গে ডিল করেছে, এবং হ্যাঁ একটা সরকার যখন ক্ষমতায় থাকবে তাকে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, কিন্তু বাংলাদেশের রাজনীতিকে ভারত কোন দৃষ্টিভঙ্গিতে দেখে, কোন লেন্স দিয়ে দেখে, এটা তো বিএনপির চেয়ে ভালো আর কারো জানার কথা না। So, Okay, আমি মনে করি যে ওই বিষয়টা তারা রিয়েলাইজ করে আর কি।